আর এম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণের আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। প্রিয় দর্শক, জানিয়েছি আজ আমাদের অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা একটু রাজা ভাই জানতে চাই, দুদক চেয়ারম্যান নতুন যে চেয়ারম্যান আব্দুল মোমিন বলেছেন বড় দুর্নীতিবাজরা ছাড় পাবে না। এর আগেও আমরা সাবেক চেয়ারম্যান বা কমিশনারদের এই কথা বলতে দেখেছি। প্রত্যাশা পূরণ কি সম্ভব? ঠিকই বলেছেন আপনি, ধন্যবাদ। যিনি যখন দায়িত্ব নিয়েছেন অতীতে, তিনি তখন এই কথাটা বলেছেন সবসময়, কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশন হওয়ার পর থেকে এই পরিবর্তনের গত 5ই আগস্টের এই পট পরিবর্তন বা বিপ্লবের আগ পর্যন্ত আমরা সেই কথাগুলো বাস্তবায়িত হতে দেখি নাই। বরং ক্ষেত্র বিশেষে অনেকেই এখান থেকে এক ধরনের দায়মুক্তি পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন যে না, তিনি দুর্নীতিবাজ নন। এক্সাম্পল তৈরি করার মতো কোনো কিছু দুর্নীতি দমন কমিশন করে দেখাতে পারে নাই। সুতরাং নতুন চেয়ারম্যান তিনি একই কথা বলেছেন। সুতরাং আমরা এই কথার উপরে আস্থা এখন পর্যন্ত খুব একটা রাখতে পারছি না, কারণ আগের অভিজ্ঞতার কথা বললাম। তিনি যদি এখন অবশ্য এই সরকারটা একটা ভিন্ন অন্য ধরনের সরকার। এই সরকারের সরকার বলছেন যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই এবং তারা যেহেতু ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ারও সুযোগ নাই। এই সরকার শুধু ইলেকশনটাই করবে আর সংস্কার করবে ইত্যাদি, কিন্তু ইলেকশনে দাঁড়ানো বা ইলেকশনে জেতা তাদের কোনো এজেন্ডা নাই। রাজনৈতিক দলের সঙ্গে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি নন, সুতরাং রাজনৈতিক চাপ থাকার কথা না। সেই হিসাবে এবার হয়তো আমরা আশাবাদী হতে পারি এই সেন্সে যে তারা নির্মোহভাবে, তারা পক্ষপাতহীনভাবে তাদের কাজ করতে পারবেন। তো আর যিনি নতুন চেয়ারম্যান হয়েছেন তিনি তো নিজেই বলেছেন যে তার বিরুদ্ধে অতীত অভিযোগ ছিল, সেটি প্রমাণিত হয় না বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। সবচেয়ে দুঃখের বিষয় যে আগে যা ঘটেছে, শুধুমাত্র যে তারা বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারে নাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সেটাই নয়, দুর্নীতি দমন কমিশন যাদের কাজ হচ্ছে দুর্নীতি দমন করা, সেই কমিশনের সচিবালয়ের কর্মচারীদের অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। মানে এটি ভাবা যায় যে যাদের কাজ দুর্নীতি দমন করা, তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন অনেকে। এবং আমরা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তার টাকা লেনদেনের খবর আমরা সব জানি সবাই। তো আমি মনে করি যে এই সরকারের বা এই কমিশনের সুযোগ আছে সামনে। তাদের অতীতে যে আপনার যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে সেই সমস্ত থেকে কমিশনকে মুক্ত করে কমিশনকে আসলেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বিরোধী একটি সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা কথা দিয়ে না, সেই সুযোগটা আসলে কাজে পরিণত করতে হবে। এটাই আপাতত এইটুকুই আশাবাদ বা আমরা এটুকুই দাবি করতে পারি। আনিস আলমগীর, রেজওয়ানুল হক রাজা যেটা বলছিলেন, যেহেতু রাজনৈতিক সরকার নেই এই জন্যই এবার আশা করা যায় যে দুর্নীতি দমন কমিশন তার নিয়মেই কাজ করবে। কিন্তু রাজনৈতিক সরকার যদি আসেন সামনে বা রাজনৈতিক সরকার থাকাকালীন আমরা এই আশাটা কেন রাখতে পারিনি বা কেন পারি না? কারণ রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদেরই তো বেশিরভাগ সময় দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ আসে। তো তারা নিজেরাই যখন অভিযুক্ত হয় তখন আর কি করে অন্যদের বেলায় ব্যবস্থা নেবে, তাই না? আমাদের এখানে বেশিরভাগ দুর্নীতি যারা করে তারা তো বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক আনুকূল্য নিয়ে করে। আপনি তো খুব সাধারণ কোনো রিক্সাওয়ালাকে দুর্নীতিবাজ পাবেন না। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা তো দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ বেশিরভাগই তো হচ্ছে যে উচ্চ শ্রেণীর লোক আমরা যাদেরকে বলবো, এবং এই উচ্চ শ্রেণীর লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব যারা বিস্তার করছেন, সরকারের খুবই ঘনিষ্ঠ যারা, ইভেন একদম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে তাদের সঙ্গে সংশ্লিষ্ট। এবং ক্ষেত্রবিশেষ বলা যায় যে তাদের আশকারা না পেয়ে দুর্নীতি করেও না। আমরা যদি বিগত সরকারের দিকে খেয়াল করি
যে যাদের বিরুদ্ধে দুর্নীতি বড় বড় অভিযোগ আছে, একেবারে মনে করেন যারা ব্যাংক লুট করে ফেললো, 2 জন ব্যাংক লুটেরার নাম বলার অবকাশ নাই, সবাই চিনে। তো এই 2 লুটেরা যে ব্যাংকটাকে মানে শেষ করে দিল, তাহলে তাদের সাথে সংশ্লিষ্টতা কাদের এখন এটা সবাই জানে। এবং রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে যদি তারা আশকারা না পেত তাহলে তো এটা সম্ভব ছিল না। তো আমি একটা উদাহরণ দিলাম। তো এই ক্ষেত্রে রাজনীতি যারা করছেন, রাজনৈতিক দল যারা করছেন, তারা গতানুগতিক একটা হিসাব দিয়ে থাকেন যে নির্বাচনের সময় যে আমার সম্পদ এই আছে, কিন্তু পরবর্তীতে আমরা কখনো দেখি নাই যে সেই সম্পদকে নিয়ে আমাদের এখানে মিডিয়ারও ভূমিকা আছে। মিডিয়াগুলো এভাবে বিশ্লেষণ করতে পারে না যে কত জমা দিয়েছিল আর কত আছে। একটা হিসাব দেখি মাঝে মাঝে যে ওনার সম্পদ এত বেড়েছে, মাছ বিক্রি করে এই হয়েছে সেই হয়েছে এই জাতীয়, কিন্তু সবগুলোই হচ্ছে যে একটা মানে কি বলবো, যে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে যেটা হয় সেই 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 আশা পূরণ হয় না বলেই এই দুর্নীতিবাজরা পার পেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে দুর্নীতি দমন কমিশনে যাদেরকে বসায়, তারাও ঠিক ওই রকম লোককে বসায় যার কোনো মেরুদণ্ড নাই। যে মনে করেন গত উদাহরণে যেটা বলা যায়, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে যে অভিযোগ উঠেছিল, সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ব্যাংকের যে এই অভিযোগটা উঠেছিল সেটা অনেকের পারসেপশন ছিল যে হ্যাঁ একটা দুর্নীতির সম্ভাবনা ছিল। কিন্তু আমরা কি করলাম, আমাদের দুদক আবার সার্টিফিকেট দিলেন যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি, না এরকম কোনো ছিল না, হ্যাঁ এরকম হয়তো ছিল না। কিন্তু এই সার্টিফিকেট যে দিলেন উনি, এই সার্টিফিকেটের পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এই সার্টিফিকেটের গুণে তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন। তো এবং যাদেরকে দিলেন তারা আবার নির্যাতিত হয়ে বিভিন্ন দেশে বিদেশে পোস্টিং করেছেন। তো আমার বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে দেখছেন রাজনৈতিক সরকারগুলো এই জন্যই পারে না যে তাদের নিজেদের সদিচ্ছা নাই, তারা নিজেরাই এটাতে জড়িত, সেই কারণে পারে না। কিন্তু বর্তমানে যাকে দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি একটু সৎ কর্মকর্তা হিসাবে, যদিও তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনিও এটা অস্বীকার করেননি। তো অনেক সময় দেখা যায় যে রাজনীতির প্রতিহিংসা বশতও কিন্তু আমরা অনেকের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ উঠতে দেখি। এই অভিযোগগুলো এই জন্য উঠে যে ওই যে রাজনীতি প্রভাবিত। রাজনীতি যদি প্রভাবিত না হতো তাহলে হতো না। রাজনীতি প্রভাবিত বলে সরকার দলের লোকগুলো পার পেয়ে যায়, আর বিরোধী দলের দুর্নীতি নিয়ে তখন আলোচনা হয়। আর বিরোধী দল যখন আলোচনা করে তখন তাদের ব্যাংকে অ্যাকাউন্ট আবার শূন্য পাওয়া যায়, কিন্তু ইয়েতে হয়রানিটা ঠিকই তখন পাওয়া যায়। তো এই যে একটা চক্রের মধ্যে চলছে, এই চক্রের কারণেই আমরা আসলে কোনো রেজাল্ট পাই না। কিন্তু এখন যাকে দেওয়া হয়েছে তার সততা নিয়ে খুব প্রশ্ন নাই। আমলা মহলে ওনার অনেক সুনাম আছে এবং উনি মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি বলে আমরা জানি। তো আমরা আশা করি যে তার বক্তব্য আজকে যেটা দিলেন সেটা শুধু কথার কথা পরিণত না হোক। রাজা ভাই এবং আপনি দুইজনই আশা করলেন যে সেটা যাতে আরও কঠিনভাবে উনি প্রয়োগ করতে পারেন। রাজা ভাই একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন যে দুর্নীতি দমন ব্যুরোর যে যারা কাজকর্ম করে এদের নিজেদেরই তো দুর্নীতির কম নেই। বিগত সময় আমরা তো দেখেছি এবং নানাভাবে হয়রানি করেছে তারা। ইভেন আমরা কথা বলছি যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমলে যেহেতু এখানে সরকার ওই রাজনৈতিক সরকার নেই, তাহলে হয়তো এখানে সততার মানে একেবারে উচ্চ পর্যায়ে চলে যাবে। কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 2008 সালে যখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট ছিল, যখন 111 সরকার ছিল, তখনও তো একজন বলিষ্ঠ নেতৃত্ব এখানে দেওয়া হয়েছিল। সত্যি কথা মাসুদ সাহেব ছিলেন সম্ভবত তখন। ওই সময়ও আমি দেখেছি এই কর্মীরা, উনি ওই ব্যক্তির সততা হয়তো সর্বোচ্চ লেভেলে ছিল, কিন্তু তার অধীনে যারা কাজ করছে তারা কিভাবে দুর্নীতি করেছে। আমার পরিচিত এক ব্যক্তি, তার কাছে গিয়েছে, সে মারা গেছেন, উনি মৃত্যু পথযাত্রী, তখন উনি হসপিটালে শুয়ে আছেন, আমি তার সাথে দেখা করতে গেছি। বলে যে ভাই কী করবো বলো, আমার গ্রামে আমরা একটা বিরতিতে যাব না, আমি শেষ করে দিচ্ছি আপনাকে। এখানে 3 কাঠা জমি আছে, সেটা নিয়ে আমার 3 বার এসেছে, বলে যেগুলো দিতে দিতে শেষ। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শুধু সততা ব্যক্তি যিনি আছেন তাকেই শুধু সৎ হলে হবে না, সবার আগে দুর্নীতি দমন করতে হলে ওনার নিজের কর্মকর্তাদের ঠিক করতে হবে। ধন্যবাদ আনিস আলমগীর। দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে যুক্ত আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। রেজওয়ানুল হক রাজা, আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি ক্যাডম্যান একটা কথা বলেছেন যে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বিচার হচ্ছে এবং শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে বাধা নেই। তারপর প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে পালিয়ে থাকায় অবস্থায় ক্ষেত্রে কতটুকু মানদণ্ড এবং স্বচ্ছতা নিশ্চিত হয়? ধন্যবাদ। এটা একটা প্রশ্ন বটে যে যিনি যদি পলাতক থাকেন তাহলে এরকম এটা সাধারণ প্রশ্ন উঠতে পারে, কিন্তু এর এক্সাম্পল কিন্তু অনেক আছে। ধরেন এই আওয়ামী লীগের সময় তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে বা শাস্তি হয়েছে, সেটা তো তারেক রহমান তো উপস্থিত ছিলেন না। এখানেও দেখেন অনেক কিছু নির্ভর করে। আগে বিচার ব্যবস্থার কথা যদি বলি, সেখানেও তো কিছুটা ইনফ্লুয়েন্স, সরকারের ইনফ্লুয়েন্স ছিল। আশা করবো এখন সেটা থাকবে না। তবে টমি ক্যাডম্যান তিনি কিন্তু আওয়ামী লীগের সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেখানে জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে যখন বিচার চলছিল, তখন জামাত কিন্তু এই টমি ক্যাডম্যানকে তাদের লয়ার হিসেবে নিয়োগ করতে চেয়েছিল। তো আওয়ামী লীগ সরকার সেটি বাধা দেয় এবং তারা বলে যে বিদেশি কোনো লয়ারের বাংলাদেশে এসে আইনজীবী হিসেবে কাজ করার কোনো সুযোগ নাই, আইনে নাই। এইটা দেখে তাকে আসতে তখন দেয় নাই। তো সেই টমি ক্যাডম্যান অবশেষে এলেন। তিনি অবশ্য সরাসরি মামলা লড়বেন না, তিনি তো চিফ প্রসিকিউটরের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছেন। বাট তার পরামর্শ অনুযায়ী তো চিফ প্রসিকিউটর চলবেন, মানে অ্যাক্ট করবেন, সেটি তো আমরা ধরে নিতে পারি। ওয়েল, শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তার উপস্থিতি খুব জরুরি না। তবে আজকে আরেকটা কথা চিফ প্রসিকিউটর তাজুল সাহেব বলেছেন যে আসামি পক্ষ চাইলে তারাও আন্তর্জাতিক কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন। আমি মনে করি যে তারা যে কথাটা বলছেন যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অথবা কোনো ধরনের আনফেয়ার না করে, মানে আসামি পক্ষকেও যাতে তিনি যেন আইনি আশ্রয় নিতে পারেন পুরোপুরি, সেই সুযোগটা তারা রাখবেন বলে বলছেন। তো আসলে সব কিছুই ভালো উদ্যোগ, কথা তো মানে মনে হচ্ছে যে তারা আন্তরিক যাতে ন্যায় বিচারটা হয়। বাট আলটিমেটলি যখন বিচার শুরু হবে তখনই তো আমরা দেখতে পাবো কীভাবে বিচার প্রক্রিয়া চলছে। আগের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু করা হয়েছিল। তা আমরা আশা করব যে এবার সেটা হবে না। তবে আপনার একটা বিষয় নিয়ে একটু খটকা আমার আছে। আমি আনিস আলমগীর, আপনি হয়তো জিনিসটা খেয়াল করে দেখবেন। শেখ হাসিনাকে এই যে টমি ক্যাডম্যান যেটা বলেছেন যে তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে এবং একটি আইন আছে দুই দেশের মধ্যে, বন্দি প্রত্যাবর্তন চুক্তি, সেই অনুযায়ী তাকে ফেরত ইন্ডিয়া তাকে ফেরত দেওয়া উচিত বা দিতে হবে। এখন ওনাকে কি কখন চাওয়া হবে ফেরত, এটা নিয়ে দুই ধরনের বক্তব্য আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু এর আগেও বলেছেন যে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একাধিকবার বলেছেন যে ট্রাইব্যুনালের রায় হবার পরে তিনি যদি দোষী সাব্যস্ত হন তখন আমরা ভারতের কাছে তাকে শেখ হাসিনাকে ফেরত চাইব। তো তাকে কখন ফেরত চাওয়া হবে এটা নিয়ে এই দুই ধরনের দুইটা বক্তব্য আছে। তো আমি মনে করি যে এটারও একটা আপনার ক্লিয়ার করা উচিত। দুই ধরনের বক্তব্য হলে তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। এনিওয়ে, যেটা পরিষ্কার কথা যে শেখ হাসিনার উপস্থিতিটা জরুরি নয় তার বিচার করার ক্ষেত্রে, এটি ঠিকই বলেছেন। আনিস আলমগীর, আমরা যেটা রেজওয়ানুল হক রাজা বলছিলেন যে আসামি বা যে হোক না কেন উপস্থিতিটা জরুরি নয়, যেটা রেজওয়ানুল হক রাজা বলছেন যে আনফেয়ার হবে না বা ন্যায় বিচার, অনুপস্থিতিতে কতটুকু ফেয়ার বা কতটুকু আসলে ন্যায় বিচার এনশিওর করা সম্ভব? অনুপস্থিতিতে ন্যায় বিচার 100% এনশিওর করা সম্ভব। অনুপস্থিতিতে ক্ষতিকার, রাষ্ট্রের তো ক্ষতি নেই, বাদীর তো ক্ষতি নেই, অনুপস্থিতির ক্ষতি হচ্ছে বিবাদীর। এখন বিবাদী যদি না থাকে তো সেখানে তো রাষ্ট্রের করার কিছু নাই, বরং উনি লুজার হলেন, ওনার পক্ষে দাঁড়ানোর কেউ নাই এবং রাষ্ট্র আবার যাকে দেবে তার পক্ষে লড়ার জন্য
বা উনি যদি কোনো আইনজীবী না দিয়ে থাকেন আর কি, বেশিরভাগ ক্ষেত্রে তো সেটাই হয় যে উনি অনুপস্থিত, ওনার জন্য কেউ নাই, আর ওনার জন্য যদি কেউ থেকে থাকে তাহলে তো লড়ছে, সেক্ষেত্রে উনি থাকলেও কি না থাকলেও তাতে তো রায় প্রভাবিত হবে না, সেক্ষেত্রে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আইনি লড়াইগুলোতে সহায়তা হয় যখন বাদী থাকেন, তার জবানবন্দির বিষয় থাকে, এইসব ক্ষেত্রে হয়তো উনি তখন তার সঙ্গে লয়ার পরামর্শ করতে পারে, এইখানে উনি বেনিফিট পান। তো উনি যদি না থাকেন তাহলে কারো তো ক্ষতি নেই। এরকম এখানে তো আগেও হয়েছে, যেমন ওই যে লাল চুলের যে মাওলানা, ওনার যে মেহেদী আলা মাওলানার জন্য বিচার হয়েছিল না আগে, যে যুদ্ধাপরাধ আবুল কালাম আজাদ সাহেবের যে বিচার হয়েছিল, প্রথম আসামি ছিলেন, প্রথম বিচার ওনারই হয়েছিল। কিন্তু তো ওনার অনুপস্থিতিতে টোটালি হয়েছে। আমাদের অন্যান্য ক্রিমিনাল মামলাগুলো দেখেন, আমি নিজে একটা মামলা এরকম ডিল করছি এখন আমার পার্সোনাল ইয়েতে, যে আসামি ছিল বিদেশে, ও জানেই না মামলা হয়েছে, এখানে একজন তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে, এখন এত দ্রুত বিচার, 3 মাসের রায়ও হয়ে গেছে, বেচারা এখন দেশে আসার পর তারে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে রাখছে। তাই কী করবে? এই আইন তো এরকমই আছে, তাহলে আইনে এটার সাজা তার হয়তো হচ্ছে। এখন আদালতকে একটু সদয় হওয়া উচিত আর কি, যখন আসামি আসলো সাবমিশনে যখন গেল, যে মনে করেন শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হবে, ওনার রায় মনে করেন হয়ে গেল ওনার অনুপস্থিতিতে, আমরা সবাই একমত এবং আইনজীবীরও একমত, এটা আমরা তো দেখে আসছি, ওনার উপস্থিতি তো জরুরি না। তো উনি যখন আসবেন, উনি হয়তো তখন চাইতে পারেন যে ভাই আমি তো ছিলাম না, এই কোনো একটা কজ দেখালেন যে আমাকে জামিন দাও, জামিন হয়তো উনি নিতে পারেন, কিন্তু রায় কি হবে না হবে সেটা তো আদালতের ব্যাপার, সে ব্যাপারে আমরা কারো ইয়ে করতে পারি না। কিন্তু ওই যে রাজাভাইকে আপনি যে প্রশ্নটা একটা করেছিলেন যে ওনাকে চাওয়া না চাওয়ার বিষয়টা, এই চাওয়া না চাওয়ার বিষয়টা আমি মনে করি চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন সেটাই সত্য। কারণ আপনার বিরুদ্ধে কোনো ইয়ে হয় নাই, কোনো মামলার রায় হয় নাই, আপনি দোষী সাব্যস্ত হন নাই। ওই এক্সট্রাডিশন ট্রিটিতে সেটাই আছে, একটা এক্সট্রাডিশন ট্রিটিতে এমন নাই যে আপনি আসামি হইলেই আপনাকে আমার ফেরত দিতে হবে, রায় হয়ে গেছে, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ইন্টারন্যাশনাল ল সেটা আপনার মানা উচিত, দ্বিপাক্ষিক চুক্তিতে সেটা মানা উচিত, তাকে ফেরত পাঠানো। তো এখন যেটা হয় সেটা হচ্ছে ওই যে অ্যালার্ট যেটা দেওয়া, ওই যে ইন্টারপোলকে দিয়ে যেটা দেওয়া, সেটা দিতে পারে যখন আসামি হয় তখন। কিন্তু যখন ওনার এক্সট্রাডিশনের প্রশ্ন যখন আসবে, তখন ওনার রায় হওয়ার পরে চাওয়াটাই মানে যুক্তিযুক্ত। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্নে আমরা একটু চলে যেতে চাই। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সম্পর্কের একটু টালমাটাল অবস্থা, নজিরবিহীন উত্তেজনাও আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে বিএনপি এবং তার কিছু সহযোগী সংগঠন আগরতলা অভিমুখে লং মার্চ করেছে। এর আগে আমরা দেখেছি 1976 সালে মাওলানা ভাসানী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ফারাক্কার লং মার্চ করেছিলেন। 2014 সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তার নেতৃত্বে তিস্তার লং মার্চ হয়েছিল। মানে আজকের যে বিএনপি যে লং মার্চ, এইটার থেকে আসলে প্রাপ্তিটা কি দেখছেন? প্রাপ্তিটা যদি এরকম হয় যে ইন্ডিয়ান সাইডের কিন্তু ইন্ডিয়ানদের কিছু মিডিয়া যেভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার করছিল, ধরেন এই ধরনের একটা লং মার্চের পরে যদি সেটা একটু থামে, এটা একটা প্রাপ্তি। এবং আমি মনে করি যে শুধু মিডিয়া যে এটা করছে তাই না, ইন্ডিয়ান মানে কেন্দ্রে ক্ষমতাসীন যে দল বিজেপির যে পশ্চিমবঙ্গের যিনি নেতা এবং যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার কি বলে বিরোধী দলীয় নেতা, শুভেন্দু বোধহয় তার নাম, তিনি যে ভাষায় কথা বলছেন, অধিকারী, তিনি যে ভাষায় কথা বলেন তো এবং যেভাবে উত্তেজনা তৈরি করছেন, তো এটার একটা কাউন্টার কিন্তু দরকার ছিল আমাদের দিক থেকে। সেই হিসাবে বিএনপির 3 অঙ্গ সংগঠনের যে আজকের প্রোগ্রাম, সেটা আমি মনে করি যে ধরনের একটা কর্মসূচি ঠিকই আছে। যেটা ওটাই বললাম যে লাভ এটাই হতে পারে যদি ওরা এইগুলিকে বন্ধ করে। আমি বাংলাদেশ থেকে যে ধরনের প্রোটেস্ট হচ্ছে, এই লং মার্চের আগেও বিভিন্নভাবে যে প্রোটেস্ট হচ্ছিল, তাতে কিন্তু কিছুটা মনে হচ্ছে তারা ওই মিডিয়াগুলি প্রায় এই আপনার একটা সংস্থা তারা একটা প্রতিবেদন দিয়েছে, প্রায় 50টার মতো মিডিয়া তারা এই বাংলাদেশ বিরোধী অপপ্রচারগুলি চালাচ্ছিল, মানে একেবারে
ফেক নিউজ, যার কোনো সত্যতা নাই। যেমন ধরেন একদিন তারা নিউজ দিয়ে দিল যে বাংলাদেশে ইন্ডিয়ার কোনো চ্যানেল দেখা যাচ্ছে না, সব বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ এরকম কোনো ঘটনাই ঘটে নাই। কোনো একজন লয়ার সম্ভবত কোর্টে একটা পিটিশন দিয়েছিলেন যে এই ব্যাপারে তিনি কোর্টের একটা আদেশ চেয়েছেন সব ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেওয়া হোক। এইটা ঘটনাটা এইটাকে তারা রংচং দিয়ে বলে দিল যে ইন্ডিয়ান সব চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এইরকম যে ধরুন এটা নেগেটিভ ক্যাম্পেইন যে শুরু হচ্ছে, এবং ওই যেটা বললাম অনেক পলিটিশিয়ান ওই ধরনের কথাবার্তা বলছেন দায়িত্ব জ্ঞানহীন, সেটার বিরুদ্ধে আসলে শক্ত একটা অবস্থান আমাদের দিক থেকে নেওয়া দরকার। সরকার অনেক সময় সেটি নিতে পারে না, কারণ সরকারের আচরণটা তো একটুখানি, ধরেন ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনটা খুব জরুরি, কিন্তু আমরা পাশাপাশি দেশ, আমরা একে অন্যের উপরে অনেক কিছুতে নির্ভরশীল, বিশেষ করে আমরা তো একটু বেশি নির্ভরশীল। তো রিলেশনটা ভালো বা বন্ধুত্বপূর্ণ রাখাই হলো মানে সঠিক কাজ। সেজন্য সরকার চাইলেও অনেক কিছু বলতে পারে না। তবে এবার আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি ফিরে আবার শুনবো। দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন রেজওয়ানুল হক রাজা এবং আনিস আলমগীর। যেটা বিরতির আগে রেজওয়ানুল হক রাজার সাথে কথা হচ্ছিল ভারত বাংলাদেশের টালমাটাল সম্পর্ক এবং আজকের বিএনপির লং মার্চের প্রাপ্তি। আপনি ছোট করে বলেন। আমি লং মার্চের প্রাপ্তি হয়তো দৃশ্যত কিছুই নাই, কিন্তু যদি এটার বেনিফিট যদি আপনি এই টালমাটাল পরিস্থিতিতে চিন্তা করেন তাহলে অনেক বেশি। কারণ আমরা দেখেছি যে এরশাদ আমল এবং খালেদা জিয়ার আমল কিংবা শেখ হাসিনার আমল, যখনই আমাদের এখানে ইন্ডিয়ার সাথে কোনো কিছু হয়েছে, আমাদের এখানে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছিল কিন্তু এটা প্রতিবাদ করার জন্য। কিন্তু শেখ হাসিনার পুরো আমল এরশাদ আমল এবং খালেদা জিয়ার আমল, হাসিনার আমলও নেমেছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসের সময় কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ওইভাবে কেউ নামে নেই, অথচ আমাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিনতম প্রোপাগান্ডা কিন্তু এই সময় চলতেছে। এবং এত নোংরাভাবে প্রোপাগান্ডা, যেটা সাউথ ব্লক নিজে করছে, আবার মিডিয়াকে দিয়েও করাচ্ছে, আবার নিজেরা বলে যে আমাদের তো মিডিয়া নিয়ন্ত্রণে নেই। সো এই ক্ষেত্রে আমাদের যেটা অপূর্ণ অংশ ছিল সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো রাস্তায় ছিল না। আমাদের রাস্তায় থাকা মানে হাঙ্গামা করা নয়, রাস্তা থাকা মানে জনগণের বার্তাটা এক্সপ্রেস করা। এখন সেই ক্ষেত্রে বিএনপি আজকে যে কর্মসূচি নিয়েছে, আমি মনে করি এটা শান্তিপূর্ণ হয়েছে এবং এটা ঠিকই আছে, কারণ এটা এক ধরনের কাউন্টার দেওয়ার দরকার ছিল। এবং আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া উচিত। সেটা কিন্তু ওই দেশেও আবার নিউজ হয়, ওই দেশেও একতরফা নিউজ করছিল। এখানে কিছু একটা ঘটলে সংখ্যালঘু হয়তো কোনো একটা অর্গানাইজেশন কিছু করছে, সেটাকে রংচং দিয়ে দিনের পর দিন চালাচ্ছে। কিন্তু এখানেরও কিছু বার্তা আছে, এখানে আমাদের জনগণেরও কিছু বার্তা আছে, সেটা কিভাবে জানবে তারা আমরা যদি কিছু নাই করি? তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা এক ধরনের সহায়ক এবং এটা চালু রাখা উচিত। কিন্তু রাজাভাই যেভাবে বলছিলেন যে আমরা আসলে যেহেতু তারা আমাদের প্রতিবেশী, আমাদের অন্যান্য সম্পর্ক কিন্তু অব্যাহত রাখতে হবে। নাগরিক চলাচল, পণ্য চলাচল সব কিছু অব্যাহত রাখতে হবে। যুদ্ধ এগুলো চিন্তা করার কোনো মানে নেই। ওই দেশেও যেসব যারা লোকজন এই সমস্ত চিন্তা করে, এসব গর্দভ চিন্তাধারা আমাদের এখানেও যারা করে তারাও এরকম করে। আমাদের বারবার ওই সরকারকে প্রেসার দিতে হবে যে নতুন একটা সরকার এসেছে, নতুন একটা ন্যারেটিভে এটা চলবে। তোমরা যদি গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশকে পররাষ্ট্র নীতি সম্পর্কের, দ্বিপাক্ষিক সম্পর্কের এবং বন্ধুত্বের সম্পর্কের নামে যেগুলো করেছো, আমাদের সব কিছু লুটে নিয়েছো, তোমাদের যা কিছু ছিল সে ট্রানজিট থেকে শুরু করে এমন কি নাই তোমরা নাও নাই। ইভেন কি নদী বাঁধ দিয়ে এই ত্রিপুরার জন্য আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সহায়তা করেছি, তার বিনিময়ে ওই ত্রিপুরার লোকেই প্রথম আমাদের বিরুদ্ধে দেখেন বিদ্রোহ করে। সো আমরা এগুলো কোনো কিছু না ভুলে গিয়ে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে হবে যে এখন একটা নতুন সরকার, সম্পর্ক নতুনভাবে করতে হবে এবং এটা মর্যাদাপূর্ণ হতে হবে। ধন্যবাদ আনিস আলমগীর। আমরা একটু রেজওয়ানুল রাজার কাছে জানতে চাই যে মিডিয়ার কেন্দ্রিক কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিছু গণমাধ্যম, সব বলবো না, কিছু গণমাধ্যম তার নষ্ট নীতি এবং ভ্রষ্ট চিন্তার মাধ্যমে যে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে যাচ্ছে এবং যে তথ্য সন্ত্রাস বাংলাদেশকে নিয়ে করে যাচ্ছে, এর ঠেকা কীভাবে? না, এটার প্রতিহত করার জন্যে ওই একই স্টাইলে আমরা করতে পারবো না, আমাদের করা উচিত না এবং সেটা আমরা করছিও না। আমরা সঠিক তথ্য তুলে ধরেই এটার কাউন্টার দিতে পারি। যেমন অলরেডি একটা গবেষণার কথা আমি বললাম
তারা বলেছে যে কে কোন মিডিয়া কতগুলি মানে মিস ইনফরমেশন দিয়েছে বা বিকৃত তথ্য দিয়েছে। ওরা যেটা বলবে একটা বানানো কথা, একটা ভুল তথ্য দিবে, আমাদেরকে সেটার কাউন্টার দিতে হবে এইভাবে যে সঠিক তথ্যটা কী এটা তুলে ধরা, এইভাবেই আমরা করতে পারি। ওই রকম যদিও মানে ওদের স্টাইলে তো সাংবাদিকতা আমরা আসলে করি না। হ্যাঁ, আমাদের দেখেন একসময় বাংলাদেশ টেলিভিশন দেখার জন্য কলকাতার মানুষজন উৎসুক হয়ে থাকতো, ওখানে অনেক কষ্ট করে অ্যান্টিনা ফিট করে বাংলাদেশের নাটক ইত্যাদি দেখতো। মানে আমাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক হাই তাদের তুলনায়। এখনও আমি মনে করি যে আমাদের দেশে যে ধরনের যে স্টাইলের যে স্ট্যান্ডার্ডের সাংবাদিকতা হয় সেটার অনেক কিছুই কলকাতায় হয় না। এবং তারা এগুলি খুব ভালো পারে, যেভাবে যে কিছু কিছু লোক আছে না, যেভাবে চিৎকার করে কথা বলে, মনে হচ্ছে একটা যুদ্ধ ভাব। আনিস আলমকে ঠিকই বলেছে, আমরা আসলে যুদ্ধ ধন্যবাদ করতে রাজা, পারবো না। হাতে সময় নাই, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আনিস আলমগীর। আমাদের হাতে না, আমাদের টেলিভিশনগুলো কি করা উচিত, আপনি যেটা বলছিলেন বাংলাদেশ কি করছে, বাংলাদেশ ওরা যে সংখ্যালঘু নির্যাতন করছে সেগুলো দেখানো উচিত। আমাদের এখানে এগুলো কিল করা হয়, তাতে করে ওরা বুঝবে যে ওরা কি পরিমাণ আনিস নির্যাতন। আলমগীর, আপনার পরামর্শ নিশ্চয়ই আমরা নেব। এই ছিল RRS স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।